হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক। শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন্সে। স্কুলে নিয়োগের নতুন সরকারি বিজ্ঞপ্তি নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। আবেদন গ্রহণ করলেন বিচারপতি। আগামী 5ই জুন মামলা শুনানি। পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী নঈম আলী ওরফে নেপালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে স্টেন গান, নাইট্রো অ্যামুনেশন কার্তুজ। চলতি বছরে এই প্রথম রাজ্যে করোনায় মৃত্যু। খাস কলকাতায় 43 বছর বয়সী এক মহিলার মৃত্যু হল করোনায়। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে চলে গিয়েছিলেন ওই রোগী। চলতি সপ্তাহেই শ্রীনগর কাটরা রেলপথের উদ্বোধন করতে কাশীতে যাবেন প্রধানমন্ত্রী। দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে কাশ্মীর উপত্যকা। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। অভিযোগ, এসএসসির এই নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মামলার আবেদন গ্রহণ করেছেন। আগামী 5ই জুন এই মামলা শুনানি নির্ধারিত হয়েছে। আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসএসসির 2025 সালের নিয়মে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা পূর্ববর্তী বিচারালয়ের নির্দেশনার বিরোধিতা করে। বিশেষ করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কিছু শর্ত ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট এর আগে যে মূলনীতি নির্ধারণ করেছিল নতুন বিধিতে তা লঙ্ঘিত হয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রশ্নের মুখে পড়েছে। বাড়ছে করোনা আতঙ্ক। চলতি বছরে এই প্রথম রাজ্যে করোনায় মৃত্যু। এবার খাস কলকাতায় মৃত্যু হল 43 বছরের মহিলার। দেশের পর রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। এবার বাংলায় প্রাণ গেল এক মহিলার। চলতি বছরে এই প্রথম করোনায় রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটল, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ালো কয়েক গুণ বেশি। বেশ কিছুদিন ধরেই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। দেশে ইতিমধ্যেই মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4000। বাংলায় আক্রান্তের সংখ্যা 400-র কাছাকাছি। তাদের মধ্যেই ছিলেন খাস কলকাতার 43 বছর বয়সী এই মহিলা। প্রথমে প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবশেষে মৃত্যু হয়েছে তার। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল মহিলার। কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে চলে গিয়েছিলেন ওই রোগী। উল্লেখ্য, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই কেন্দ্র ও রাজ্যের তরফে আমজনতাকে সচেতন করা হয়েছে। আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে বারবার। বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। নিজেরা সতর্ক থাকলেই এবার এই রোগের সঙ্গে লড়াই করা সহজ হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ি নয়, যেন অস্ত্রের খনি। কাউন্সিলরের ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হলো প্রচুর অস্ত্র। সেনাবাহিনীর নানা অস্ত্র তৃণমূল কর্মী নঈম আলীর বাড়ি থেকে পাওয়া গিয়েছে। পুলিশ অভিযানে পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী নঈম আলী ওরফে নেপালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে স্টেন গান, নাইট্রো অ্যামুনেশন কার্তুজ। অভিযুক্ত তৃণমূল কর্মী নঈমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করানো হবে। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কামারহাটি ও খড়দহ থানার পুলিশ অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করে। খড়দহ থানা এলাকার মৌলানা সেলিম রোডে নঈমের বাড়ি থেকে উদ্ধার করা হয় অস্ত্র। সেখানে ছিল 4টি দেশি পাইপ গান, 4 রাউন্ড 8mm গুলি, 5 রাউন্ড 38mm গুলি এবং 3 রাউন্ড 7.62mm গুলি, 1 রাউন্ড 318 নাইট্রো। এছাড়াও পাওয়া গিয়েছে অনেক কিছুই। এই তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্রের ভান্ডারের হদিশ মেলায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বাড়ির সামনে বম পোতা আছে, জানো না? বাড়ির সামনে কোথায়? তো পাঁচিলের ধারে। পাঁচিলের ধারে যদি বম পোতা থাকে, তাহলে আমার জমি, আমাদের 2 বোনের জমি, তাহলে আমার জমিতে আমার বম পোতা যদি আমার কোনো লোক পুঁতে থাকে, তাহলে আমি জানবো নিশ্চয়ই, আমাকে বলবেই। যেহেতু আমি সবসময় আম পাড়ছি, খাচ্ছি, চলাফেরা করছি, রাত 10টা তো মানে আম ঝড় হলো, আম কুড়াইলাম। এর মধ্যেই রাত্রি অফিসে এসে আমাকে এরকম জিজ্ঞেস করছি। আমি তো অবাক যে আমার এখানে বম পুতলো কি। তাহলে সন্দেহ যে আমাকে কেন্দ্র করে, আমার ভাইদেরকে কেন্দ্র করে, মানে আমার বাড়িতে জিনিসটা এরকম করছে, হিংসা করে, যাতে আমার ভাইরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে কুমন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের, আর তার বিরুদ্ধে অভিযোগ দেয় দক্ষিণ বিধাননগর থানায়। বিজেপির দাবি, কাকলি ঘোষ দস্তিদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে পদত্যাগ করতে হবে।
বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল দক্ষিণ বিধাননগর থানায়। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের বিরোধিতা করে কাকলি ঘোষ দস্তিদার স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন বলে অভিযোগ। তিনি যে ভাষা প্রয়োগ করেছেন সেই পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কথায় উঠে আসে অপারেশন সিন্দুরের প্রসঙ্গ। মমতা সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, অপারেশন সিন্দুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে, কিন্তু অনেকে পেটে তাতে ব্যথা হচ্ছে। কয়েকজন অপারেশন সিন্দুরের বিরোধিতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন। অমিত শাহর বক্তব্যের পাল্টা ময়দানে নামে তৃণমূলের মহিলা ব্রিগেড। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অমিত শাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, বাংলার মহিলারা এর যোগ্য জবাব দেবেন। ওরা সিঁদুরের ফেরিওয়ালা হয়ে ঘুরছে, অথচ মহিলাদের সম্মান কিভাবে করতে হয় সেটা জানে না। আজকের এই মন্তব্যের মাধ্যমে তারা আবারও প্রমাণ করলেন তাদের মুখেই নারী সম্মানের বুলি থাকলেও বাস্তবে সম্পূর্ণ ভিন্ন। তবে কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন তা নিয়ে প্রশ্ন তুলে তার বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তাদের দাবি, কাকলি ঘোষ দস্তিদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে পদত্যাগ করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। শিলিগুড়ির গঙ্গানগরে মঙ্গলবার ভোরে স্থানীয় মানুষের ঘুম ভাঙল আধা সামরিক বাহিনীর ভারী বুটের আওয়াজে। 3টি বাড়ি ঘিরে ফেলে চালানো হলো টানা তল্লাশি। বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছে কোনো কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু কেউ মুখ না খোলায় অন্ধকারে স্থানীয় প্রশাসনও। জানা গেছে কোনো আর্থিক প্রতারণার ঘটনায় এই অভিযান। সাইবার ক্রাইম সংক্রান্ত প্রতারণার অভিযোগে তদন্তে সোমবার ভোর রাতে শিলিগুড়িতে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি। জানা গেছে শহরের 4 ও 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গানগর মহারাজা কলোনির 3টি বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। ভোর প্রায় 5টা নাগাদ এই অভিযান শুরু হয়। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে ছিল সিআরপিএফ এর আধা সামরিক বাহিনী। অভিযানের সময় পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী। 3টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলেই জানা গেছে। সূত্রের খবর, একটি বড় সাইবার প্রতারণা চক্রের তদন্তেই এই অভিযান। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারিত করা হয়েছে। প্রতারণার অঙ্ক কয়েক কোটিতে পৌঁছেছে বলেও দাবি। এই চক্রের সঙ্গে বিদেশ যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্তকারী সংস্থার দাবি, দুবাই থেকে এই চক্রের সঙ্গে যোগাযোগ ছিল বলেই প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। देखिए, सुबह मेरे पास फोन आया था, जो 4 नंबर वार्ड में शिव मंदिर के बगल में एक रेड हो रहा है, बहुत पुलिस आई हुई है। मैं आया था, देखा, शुभम गुप्ता बोल के एक लड़का रहता है, उसका पिताजी का नाम बबुआ है। ये लोग तो कुछ नहीं बता रहे हैं किस लिए हम लोग आए हैं, अंदर भी किसी को जाने नहीं दे रहे हैं। अब प्रशासन की काम है, वो अपनी कार्रवाई अपने कर रहे हैं, बाकी जो होगा कॉर्पोरेट समझेगा। मेरे पास जो खबर है, कोई पैसे का ही घोटाला का चक्कर है, ऐसा खबर मेरे पास भी है। बाकी प्रशासन अपना काम कर रही है। শুধু কলকাতা নয়, এবার সাইবার প্রতারণার এই ধরনের চক্র শিলিগুড়িতেও মাথাচাড়া দিচ্ছে বলেই অনুমান গোয়েন্দাদের। কলকাতার পরে এখন শিলিগুড়িতেই এই ধরনের ঘটনা তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে অভিযানের বিষয়ে কেন্দ্রীয় এজেন্সির তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। অভিযান চলাকালীন এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সকাল পর্যন্ত চলে এই অভিযান। স্থানীয় সূত্রে খবর, যেসব বাড়িতে হানা দেওয়া হয়েছে সেগুলিতে সম্প্রতি কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছিল। তদন্তকারীরা সেই তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছেন বলেই জানা যাচ্ছে। এই ঘটনার জেরে শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনই কিছু জানানো হয়নি, তবে গোটা ঘটনার উপর নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। সিকিমে চাটেন থেকে আটকে পড়া পর্যটক ও সেনা পরিবারের সদস্যদের নিরাপদে আকাশপথে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সিকিমের প্যাকিয়ংয়ে মঙ্গলবার সকালে আটকে পড়া পর্যটক এবং সেনা পরিবারের সদস্যদের প্রথম দলকে সফলভাবে আকাশপথে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুটি MI-17 V5 হেলিকপ্টারে। 34 জন উদ্ধারকারীকে নিয়ে প্যাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ওই হেলিকপ্টার। সেনারা জানিয়েছে প্রত্যেককে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং প্রথম অভিযান সম্পন্ন করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বর্তমানে কিছুজন চিকিৎসাধীন রয়েছেন এবং কিছু সেনা আহত হয়েছেন, তারাও চিকিৎসাধীন রয়েছেন।
পেহেলগাঁও হামলার পরে 1 মাসের বেশি কেটে গিয়েছে। তারপরে কাশ্মীরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি সপ্তাহে শ্রীনগর কাটরা রেলপথের উদ্বোধন করতে কাশ্মীর যাবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত 19 এপ্রিল এই রেলপথের উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে তা বাতিল হয়। আর তার 3 দিন পরেই নৃশংস হত্যাকাণ্ড ঘটে পেহেলগাঁওয়ে। দেশের বাকি অংশের সঙ্গে রেলপথ জুড়তে চলেছে। কাশ্মীর উপত্যকা কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটি হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস। আমেরিকার সঙ্গে চুক্তির কারণে কি পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমানের অবস্থান জানিয়েছিলেন পুতিন? আর ওই চুক্তি মেনেই ভ্লাদিমির পুতিনের Tu-95MS, Tu-22M3 এর মতন পরমাণু অস্ত্র বহনে সক্ষম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বম্বার বিমানবহরের অবস্থান জানতে পেরেছে আমেরিকা। আর সেই সুযোগে নিল ইউক্রেন। পেন্টাগনের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পেয়েই পরমাণু অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারুর উপর হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার এমন ইঙ্গিত মিলেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। সেই সঙ্গে উঠে এসেছে রুশ বিমান ঘাঁটিতে কার্যত অরক্ষিত অবস্থায় বোমারু বিমান রাখার কারণও। এরপরেই আলোচনার কেন্দ্রে এসেছে 2010 সালে পরমাণু অস্ত্র সংবরণ সংক্রান্ত আমেরিকা রাশিয়া নিউ স্টার্ট চুক্তিতে। ওই চুক্তি অনুযায়ী দু দেশকেই তাদের পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানগুলিকে এমন ঘাঁটিতে রাখতে হবে যা নজরদারি উপগ্রহের সাহায্যে বা পরমাণু অস্ত্র শনাক্তকরণে ব্যবহৃত ন্যাশনাল টেকনিক্যাল মিনসের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। ওই চুক্তি মেনেই নিয়মিত ভ্লাদিমির পুতিনের Tu-95MS, Tu-22M3 মতন পরমাণু অস্ত্র বহনে সক্ষম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বম্বার বিমানবহরের অবস্থান জানতে পেরেছে আমেরিকা। অভিযোগ, গোপনে সেই তথ্য পৌঁছে গিয়েছে ইউক্রেনে। আর সেই তথ্যের ওপর ভিত্তি করেই গত 1.5 বছর ধরে সন্তর্পণের সীমান্ত টপকে রুশ ভূখণ্ডে ড্রোন মজুত করে হামলার নীল নকশা তৈরি করেছে ভ্লাদিমির জেলেনস্কির বাহিনী। আগামী 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ। 5 বিমান ঘাঁটিতে হামলার জেরে তার আগেই কি চুক্তিতে ইতি টানবেন পুতিন? হাই নিউজ নেটওয়ার্ক। নিউ ইয়র্কে 2022 সালে ছুরির কোপের সেই ভয়ঙ্কর অধ্যায় ভুলে গিয়েছেন, জানিয়ে দিলেন সাহিত্যিক সালমান রুশদি। এই ঘটনার পর এক চোখে দৃষ্টি হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক। এখনও একটি হাত পুরোপুরি কর্মক্ষম হয়নি। সেই হামলার পর দীর্ঘ সময় লেখক পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারেও ভুগেছেন। নিউ ইয়র্কে 2022 সালের 12 আগস্ট দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনা অবলম্বনে বই লিখেছেন তিনি। কিন্তু বুকাজয়ী লেখক সালমান রুশদির দাবি, আততায়ী হাদি মাতারের সেই ছুরির কোপ এখন ভুলে গিয়েছেন। সোমবার রুশদি বলেন, ওই ছুরিকাঘাতের অধ্যায় আমি পেরিয়ে এসেছি। এই ঘটনার পর এক চোখে দৃষ্টি হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক। একটি হাতও এখনো পুরোপুরি কর্মক্ষম হয়নি। সেই হামলার পর দীর্ঘ সময় লেখক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারেও ভুগেছেন। 76 বছর বয়সী এই লেখক ব্রিটেনে হে ফেস্টিভ্যালে অংশ নেন। সেখানে তিনি বলেন, হামলার পর থেকে সকলে কেবল ওই বিষয়টিই জানতে চেয়েছে, কিন্তু আমি সেই অধ্যায়টা পেরিয়ে এসেছি। প্রসঙ্গত, রুশদির ওপর হামলাকারী 27 বছরের হাদির 25 বছরের জেলের সাজা হয়েছে। নিউ ইয়র্কের একটি আদালতে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সেই সময়ই দোষী ঘোষণা করা হয়েছিল হাদিকে। সাজা ঘোষণা করা হয় গত 15 মে। হাই নিউজ নেটওয়ার্ক। বৃষ্টিতে বাঁধা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 10 জুনের পরই বর্ষা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী এক সপ্তাহ পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা নেই বললেই জানাচ্ছে পুরো আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভূপৃষ্ঠের কাছাকাছি শুষ্ক পশ্চিমা বায়ু থাকার কারণেই আবহাওয়া মূলত গরম এবং আর্দ্রতা থাকবে। পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ঝড় বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নিচু এলাকাগুলিতে সাময়িকভাবে জল জমার সম্ভাবনাও রয়েছে। নদীগুলিতে জলস্ফীতি এবং বন্যার আশঙ্কা রয়েছে।
দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে ধস নামার ও আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে। মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।